হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা হলো প্রাচীন ও মধ্যযুগের ইতিহাসের কম্পিটিটিভ এক্সামের প্রিলিমসের সেট 2 প্রশ্ন উত্তর, এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর। আর তোমরা যদি সেট 1 দেখতে চাও তো অবশ্যই এই চ্যানেলের ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমাদের ডিরেক্টলি চ্যানেলে চলে গেলেও প্লেলিস্ট পেয়ে যাবে। তো এটা হলো অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিভেল হিস্ট্রির সেট 2 ভিডিও, অর্থাৎ এটা হলো সেট 2 কোশ্চেন পেপার। তো এখানে তোমাদের জন্য প্রায় 50 অ্যাভাব প্রশ্ন নেওয়া হয়েছে, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপকামিং কম্পারেটিভ এক্সামগুলোর জন্য। তো চলো আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস। তো প্রথম প্রশ্ন দেখো, অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে সিন্ধু সভ্যতার মুখ্য বাণিজ্য পণ্য কী ছিল? তো সিন্ধু সভ্যতার মুখ্য বাণিজ্য পণ্য ছিল তুলা। নেক্সট প্রশ্ন আছে যে সিন্ধু সভ্যতার যুগে মালবাহনের জন্য কি ব্যবহার করা হতো, অর্থাৎ জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি ব্যবহার করা হতো সিন্ধু সভ্যতার যুগে? তো সেটার আনসার হচ্ছে গাধা ও উট ব্যবহার করা হতো। সিন্ধু সভ্যতার প্রধান শিল্পকেন্দ্র কী? তো এখানে সিন্ধু সভ্যতার প্রধান শিল্পকেন্দ্র ছিল মহেঞ্জোদারো। নেক্সট আছে দেখো যে হরপ্পা সভ্যতার সবচেয়ে বেশি বসতি কোথায় পাওয়া গেছে? তো উত্তর হবে গুজরাটে। নেক্সট হচ্ছে মহেঞ্জোদারো রাস্তাগুলির কত মিটার চওড়া? তো মহেঞ্জোদারো রাস্তাগুলি চওড়া হচ্ছে 10.5 মিটার। নেক্সট প্রশ্নতে চলে আসবো যে সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়নি? তো এটার আনসার হবে সিংহর কোনো হদিস পাওয়া যায়নি। নেক্সট আসে দেখো যে হরপ্পার সবচেয়ে চওড়া রাস্তা কত ফুটের? তো এটার আনসার হচ্ছে 30 ফুট। নেক্সট প্রশ্ন, হরপ্পাবাসীদের বাণিজ্যিক সম্পর্ক কীরকম ছিল? তো এখানে হরপ্পাবাসীদের বাণিজ্যিক সম্পর্ক ছিল মেসোপটেমিয়ার সাথে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে আর্য শব্দের অর্থ কী? তো আর্য শব্দের অর্থ হলো সৎ বংশজাত। আর্য কোনো জাতি নয়, এটি একটি ভাষাগোষ্ঠী। এই কথাটি কে বলেছেন? তো এখানে আনসার হচ্ছে ম্যাক্স মুলার। তো এই কথাটি বলেছেন ম্যাক্স মুলার। নেক্সট প্রশ্নতে আছে যে প্রথম লোহা ব্যবহার আরম্ভ করেছিল কারা? তো এটার আনসার হবে যে আর্যরা, অর্থাৎ আর্যরা প্রথম লোহার ব্যবহার শুরু করেছিল। নেক্সট প্রশ্নতে চলে আসবো 12 নম্বর প্রশ্ন। তো তার আগে বলে রাখি, তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কারণ এটা সেট 2, শুধুমাত্র সেট 2 নয়, আরও ডিফারেন্ট সেটে প্রশ্ন উত্তরগুলো আসবে এবং তোমাদেরকে খুব সহজে সিম্পলেস্ট ওয়েতে দিয়ে দেওয়া হবে, যাতে করে তোমরা এই সমস্ত ভিডিওর বা আপডেটেড ভিডিওর নোটিফিকেশান খুব দ্রুত পেয়ে যাও। সেই কারণে তোমাদের কাছে বলা যে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, তবে তোমার কাছে যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর হোক বা ইতিহাস হোক, ভূগোল হোক, জিওগ্রাফি থেকে শুরু করে অন্যান্য সাবজেক্টের যে সাজেস্টিভ ভিডিও কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেগুলো প্র্যাকটিস করা প্রয়োজন, সেই ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে খুব শীঘ্র পৌঁছে যাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক করে দাও, বন্ধুদের কাছে একবার করে শেয়ার করে দাও। তো যাই হোক, ছোট্ট একটা ব্রেকের পর আবার আসি। নেক্সট প্রশ্ন দেখো যে 12 নম্বরে আছে যে বৈদিক সংস্কৃতির মূল ভিত্তি কী ছিল? তো এখানে আনসার হচ্ছে যে বৈদিক সংস্কৃতির মূল ভিত্তি ছিল বেদ। পরের কয়েকটা প্রশ্ন তোমাদের অবশ্যই জানা আছে বা জানা দরকার, যারা এই হিস্ট্রির ছাত্র বিশেষ করে, যে বেদ শব্দের অর্থ কী তোমরা জানো? তো বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। নেক্সট আছে যে বেদের অপর নাম কী? এটা কম বেশি প্রত্যেকেই জানে যে বেদের অপর নাম হলো শ্রুতি। নেক্সট প্রশ্ন হলো যে মোট 4টি বেদের নাম কী কী? তো মোট 4টি বেদের নাম হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। 16 নম্বরের প্রশ্নতে চলে আসবো যে আর্যদের প্রধান জীবিকা কী ছিল? বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটা এসে থাকে যে আর্যদের প্রধান জীবিকা কী ছিল? তো আর্যদের প্রধান জীবিকা ছিল পশুপালন। তারপরে চলে আসবো যে আর্যদের দৈনন্দিন জীবনের অঙ্গ কী ছিল? তো আর্যদের দৈনন্দিন জীবনের অঙ্গ ছিল যোগ ও বেদান্ত। নেক্সট প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, যে রামচরিত মানস কার লেখা? তো এটার আনসার হলো তুলসীদাসের লেখা রামচরিত মানস। এছাড়া তুলসীদাসের আর কী কী লেখা আছে সেগুলো সম্পর্কে যে
ইনফরমেশান সেগুলো আগের সেটে অর্থাৎ সেট নাম্বার 1-এ দিয়ে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই যদি সেট নাম্বার 1 না দেখে থাকো তো এখনই দেখে নাও, এই চ্যানেলে গিয়ে প্লেলিস্টে পেয়ে যাবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে। নেক্সট দেখো চলে আসবো যে এলাহাবাদ প্রশস্তি কার লেখা। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বেশিরভাগ বা ম্যাক্সিমাম পরীক্ষা এসে থাকে যে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে। তো এটার আনসার হবে হরিসেন। হরিসেন হলেন এলাহাবাদ প্রশস্তির রচয়িতা। নেক্সট আছে পরবর্তী বৈদিক যুগের অর্থনীতি কিসের ওপর ভিত্তি ছিল, মানে অর্থনীতিটা কিসের ওপর ডিপেন্ড করতো। তো এটার আনসার তোমরা কম বেশি প্রত্যেকেই জানো যে কৃষিভিত্তিক হবে। নেক্সট প্রশ্নে চলে আসবো যে ইন্দো ইউরোপীয় ভাষায় রচিত পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি। তো এটা প্রত্যেকেই জানো যে ঋগ্বেদ হলো ইন্দো ইউরোপীয় ভাষায় লেখা পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। নেক্সট আছে ঋগ্বেদে মোট শ্লোকের সংখ্যা কয়টি। তো এটার উত্তর হলো 1024টি, অর্থাৎ 1024টি শ্লোক ঋগ্বেদে রয়েছে। নেক্সট প্রশ্নতে চলে আসবো 23 নম্বর যে ঋগ্বেদের শ্লোকগুলি যারা আবৃত্তি করেন তাদের কি বলা হয়। তো তাদেরকে বলা হয় হোত্রী। সংকলিত মন্ত্রের বেদকে কি বলা হয়। যজুর্বেদ। যজুর্বেদে অথবা অনেকেও বলে যে যজুর্বেদে দুরকম উচ্চারণ হয়, যজুর্বেদ অথবা যজুর্বেদ। বইয়ে তোমরা পাবে দুরকমভাবে, যে কোনো একটা বানান বা স্পেলিং উচ্চারণ বললেই হবে। তো যজুর্বেদের অপর নাম হলো যশুমণি। নেক্সট আছে দেখো যে ভারতের চিকিৎসা শাস্ত্রের উৎস কোন বেদ। তো যেই বেদে তোমরা জানো যে বেদ 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর হলো অথর্ববেদ। তো এই 4টি বেদের মধ্যে যেই বেদে চিকিৎসা শাস্ত্রের বিষয়ের উপর লেখা রয়েছে সেটা হচ্ছে অথর্ববেদ। এটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং মনে রাখতে হবে তোমাদের যে চিকিৎসা শাস্ত্রের উৎসের দিক থেকে অথর্ববেদ হচ্ছে মেন। নেক্সট প্রশ্নতে চলে আসবো যে পূর্ব মীমাংসা কার লেখা। এটা দর্শনের বিষয় যে পূর্ব মীমাংসা কার লেখা। তো এখানে উত্তর হবে যে পূর্ব মীমাংসা এটা হলো যামিনীর লেখা। নেক্সট হচ্ছে দেখো বৈশেষিক দর্শনের স্রষ্টাকে। তো বৈশেষিক দর্শন তোমরা জানোই, বৈশেষিক দর্শনের স্রষ্টা হলেন কনাদ। এক্ষেত্রে তোমাদের বলে রাখি দর্শনের দিক থেকে যে দর্শন মনে রাখবে যে দর্শন হলো 6 প্রকারের দর্শন হয়। সেগুলো হলো ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, পূর্ব মীমাংসা আর হলো উত্তর মীমাংসা। আরেকবার বলে দিচ্ছি, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। তো এক্ষেত্রে 6 প্রকার দর্শনের ক্ষেত্রে ন্যায় দর্শনের যে স্রষ্টা তিনি হলেন গৌতম। বৈশেষিক দর্শনের স্রষ্টা দেখো এখানে আছে কনাদ। সাংখ্য দর্শনের স্রষ্টা হলেন কপিল। যোগ দর্শনের হচ্ছেন মহর্ষি পতঞ্জলি। পূর্ব মীমাংসা যামিনী। আর উত্তর মীমাংসা যাকে বেদান্ত বলা হয়ে থাকে সেটি হচ্ছে তার স্রষ্টা হলো মহর্ষি ব্যাস। তো এই 6 প্রকার দর্শন তোমাদের মাইন্ড করে রাখতে হবে, মনে রাখতে হবে, মেমোরাইজ করতে হবে। নেক্সট চলে আসবো তারপর ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে অশোকের লিপি বা ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেছিলেন। তো অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। নেক্সট আছে পুরাণের সংখ্যা মোট কয়টি। তোমরা জানো 18টি পুরাণ, সবসময় 18টি পুরাণই হবে। 18টি পুরাণের নাম কি কি সেগুলো অবশ্যই কমেন্ট করে পাঠাও। 18টি পুরাণ। নেক্সট আছে ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদে পাওয়া যায়। দেখো এখানে একটু আগে বললাম যে চিকিৎসা শাস্ত্রের উৎস এটা অথর্ববেদ, আর যেটা সঙ্গীতের উৎস গান তো সেটার উৎস মানে কোন বেদে সেটি হলো সামবেদ। নেক্সট হচ্ছে শূদ্র শব্দের উল্লেখ কোন বেদে রয়েছে। তো শূদ্র শব্দের উল্লেখ রয়েছে ঋগ্বেদের 10ম মণ্ডলে। তারপরে প্রশ্ন চলে আসবো যে 4টি আশ্রমের নাম কোথায় উল্লেখ করা যায়। 4টি আশ্রমের নাম কোথায় উল্লেখ করা রয়েছে। তো এটির উত্তর হবে জবলা উপনিষদ। নেক্সট প্রশ্নতে আমরা চলে আসবো 34। তো তার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও, কারণ এইগুলো ভেরি ইম্পর্ট্যান্ট হিস্ট্রি রিলেটেড, অ্যানসিয়েন্ট হিস্ট্রি অ্যান্ড মিডিভাল হিস্ট্রি রিলেটেড সাজেস্টিভ কোশ্চেন্স ফর দ্য কম্পারেটিভ লেভেল এক্সামস, অল টাইপস অফ কম্পারেটিভ লেভেল এক্সাম, সেটা পিএসসি হোক বা মিসেলেনিয়াস বা WBCS। কারণ
এই যে প্রশ্নগুলো, এগুলো হচ্ছে অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়েবল হিস্ট্রি, প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস থেকে প্রশ্ন উত্তর। তো এই একদম খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন উত্তরগুলো নেওয়া হয়েছে। এই প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা ঠিকভাবে করতে পারো, যে সেটগুলো আনা হচ্ছে আপাতত, এখন সেট 1 সেট 2 দেওয়া হয়েছে, তো এইগুলো যদি ঠিকভাবে কমপ্লিট করে নাও, তো এর বাইরে পরীক্ষায় কোনো প্রশ্নই হতে পারে না, একদম গ্যারেন্টি, কোনো প্রশ্নই হতে পারে না। এগুলো ভালোভাবে রিভাইজ করে নিলে এর মধ্যে থেকে তোমরা ম্যাক্সিমাম কমন পাবে, 99% কমন পাবে। তোর জন্য বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন প্রেস করো, কারণ আগামী দিনে প্রচুর এরকম রিলেটেড ভিডিও আসতে চলেছে। শুধু সেট 2 নয়, মিডিয়েবল হিস্ট্রির উপর সেট 3, সেট 4, সেট 5, সেট 6 এগুলোও চলে আসবে। সেই কারণে তোমাদের কাছে যেন দ্রুত নোটিফিকেশান পৌঁছে যায়, সেই জন্য বেল আইকন প্রেস করে রাখবে। তো যাই হোক, ব্রেকের পর আবার চলে আসি যে ঋগ্বৈদিক কালের নারী কবিদের নাম কী কী। দেখো, এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রিভিয়াস WBCS এক্সাম পেপারে এসেছিলো, এটা বি নম্বর এক্সাম পেপার, যে ঋগ্বৈদিক কালের নারী কবির নাম কী কী। সেখানে একটা এসেছিল, সেটা হচ্ছে লোপামুদ্রা, এবং লোপামুদ্রার সঙ্গে আরও 3টে MCQ দেওয়া হয়েছিল, তো সেখানে সঠিক উত্তর হচ্ছে লোপামুদ্রা। তো তোমাদের সবকটাই জেনে রাখতে হবে এক্ষেত্রে, যা ঋগ্বৈদিক কালের নারী কবির মধ্যে কারা কারা ছিলেন। তো ওনারা হলেন অপলা, বিশ্ববরা, ঘোষা এবং হলেন লোপামুদ্রা। এই 4 জনের নাম কিন্তু তোমাদের মনে রাখতেই হবে, অপলা, বিশ্ববরা, ঘোষা এবং হচ্ছে লোপামুদ্রা। নেক্সট প্রশ্নতে চলে আসবো যে ঋগ্বৈদিক যুগে সোনাকে কি বলা হতো। তো সোনাকে বলা হতো হিরণ্য, ঋগ্বৈদিক যুগে লোহাকে বলা হতো শ্যামা, আর ঋগ্বৈদিক যুগে তামাকে বলা হতো অয়ম। এই 3টে ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে মাথায় রাখতে হবে যে ঋগ্বৈদিক যুগে সোনাকে বলা হতো হিরণ্য, ঋগ্বৈদিক যুগে লোহাকে বলা হতো শ্যামা, আর তামাকে বলা হতো অয়ম। নেক্সট প্রশ্নতে চলে আসবো যে পরবর্তী বৈদিক যুগে সমাজ 4টি বর্ণে বিভক্ত হয়েছিল। তোমরা অলরেডি ইতিহাস পড়েছো। তো সেই 4টি বর্ণ কী কী ছিল? ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য ও শূদ্র। নেক্সট হচ্ছে দেখো যে পরবর্তী বৈদিক যুগের 4টি আশ্রমের নাম কী কী। যে 4টি আশ্রমের নাম হলো ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। নেক্সট প্রশ্ন দেখো যে কোন গ্রন্থে ষোড়শ মহাজন পদের রাজ্য সম্পর্কে জানা যায়। তো এটার আনসার হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায়। গান্ধারের রাজধানীর নাম কি ছিল? তো এখানে জানো যে গান্ধারের রাজধানী তক্ষশিলা। নেক্সট আছে দেখো, এই রাজধানীগুলো তোমাদের মনে রাখতে হবে ষোড়শ মহাজন পদের। তো ষোড়শ মহাজন পদের সময় কুরুর রাজধানী কী ছিল? তোমরা জানো যে কুরুর রাজধানী হচ্ছে হস্তিনাপুর। আর এছাড়া ষোড়শ মহাজন পদের সময় কাশীর রাজধানী ছিল বেনারস। এছাড়াও আরও অনেক মহাজন পদ ছিল, তাদের রাজধানী ছিল। আমি একবার তাও বলে দিই তোমাদের যে গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা, কম্বোজের রাজধানী ছিল রাজপুর, ভালো করে শুনে রাখো রাজপুর। অসমকের রাজধানী হচ্ছে পাটনা, যেটা একটু পরেই আসবে কোশ্চেনে। বৎসের রাজধানী হচ্ছে কৌশাম্বী, অবন্তীর রাজধানী উজ্জয়িনী, কুরুর রাজধানী হচ্ছে দেখো এখানে আছে হস্তিনাপুর, ব্রিজের রাজধানী হচ্ছে বৈশালী, কাশীর রাজধানী দেখো একটু পরে আসবে বেনারস। এই তো এখানে বলে দিয়েছি একটু আগে তোমাদের, কাশীর রাজধানী হচ্ছে বেনারস, আর কোশলের রাজধানী হচ্ছে শ্রাবস্তী। তো এই যে মহাজনপদ বললাম আর রাজধানী বললাম, এগুলোর থেকেও কিন্তু পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, বেশি আসে না, একটি প্রশ্ন দেয়। অতএব এই টপিকটাকে তোমাদের ভালো করে কভার করে নিতে হবে। নেক্সট প্রশ্ন চলে আসবো যে ষোড়শ মহাজন পদকালে অসমকের রাজধানী কী ছিল? দেখো একটু আগে বলেছি পাটনা। তারপরে প্রশ্ন ইম্পর্টেন্ট যে মগধের প্রতিষ্ঠাতা কে? তো মগধের প্রতিষ্ঠাতা হলেন বৃহদ্রথের পুত্র জরাসন্ধ। মগধের সামরিক শক্তির উৎস কী ছিল? লৌহ অর্থাৎ লোহা। নেক্সট হচ্ছে হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? তো হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার। বিম্বিসারের রাজত্বকালে সমসাময়িক কারা ছিলেন? মহাবীর ও গৌতম বুদ্ধ। বিম্বিসারের রাজধানী কী ছিল? তো এটার উত্তর হবে গিরিব্রজ। বিম্বিসারের রাজধানী ছিল গিরিব্রজ। বিম্বিসার তার চিকিৎসক জীবককে কোথায় পাঠিয়েছিলেন? তো এটার আনসার দেখো উজ্জয়িনীতে পাঠিয়েছিলেন। যাই হোক, এই ছিল 50টি প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট। অ্যান্ড সেট 2 এর 50টি প্রশ্ন, সেট 1এও 50টি দেওয়া হচ্ছে, অর্থাৎ
অল টোটাল মিলে এখন 100টি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্ন শুধু নয়, উত্তরও দেওয়া হলো। তো তোমাদের এই 100টা প্রশ্ন সেট 1 এবং সেট 2 নিয়ে ভালো করে তোমাদের রিভিশন করে নিতে হবে, পড়ে নিতে হবে, পারলে এগুলো খাতায় লিখে রাখতে হবে। এবং তোমরা যদি এর পিডিএফটা চাও তো অবশ্যই দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নতুন, যেটা এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে খুব তাড়াতাড়ি জয়েন করে নাও, কারণ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পিডিএফগুলো দিয়ে দেওয়া হয়। এবং তারপর তোমাদের বলে রাখি যে তোমাদের আর কিছু বলার নেই, অলরেডি তোমাদের বলে দিলাম যে আগামী দিনে প্রায় অনেক সেট 1 সেট 2 ছাড়াও সেট 3 4 5 6 এইরকমভাবে চলে আসবে অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিভেল হিস্ট্রির ওপর এমসিকিউ টাইপ প্রশ্ন। এমসিকিউ নয়, এগুলো হচ্ছে শর্ট প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের রিভিশন করতে হবে এবং বারবার করে পড়তে হবে। বারবার করে পড়লেই কিন্তু এমসিকিউ এর উত্তরগুলো করা সম্ভব। আর এমনভাবে এগুলো প্রশ্ন উত্তরগুলো নেওয়া হয়েছে যে এর বাইরে কিন্তু কোনো প্রশ্নই হতে পারে না, তোমরা নিজেরাও উপলব্ধি করতে পারছো সেটা। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করা হচ্ছে, এখানেই কনক্লুড করা হচ্ছে। তো তোমাদের বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে লাইক করে দাও। থ্যাংক ইউ।